এই ছেলেটি প্রতিদিন এক অদ্ভুত খেলা খেলত তার মেয়ে সহপাঠীদের সাথে। হাতে হাতে টিস্যু পেপার ধরিয়ে দিয়ে বলতো, জানালার কাঁচে লাগিয়ে জোরে ফু দাও। মজার ব্যাপার হলো, বেশিরভাগ মেয়েই 3 সেকেন্ডের বেশি ধরে রাখতে পারত না সেই টিস্যু। কিন্তু দুজন মেয়ে ছিল, মুখ লাল হয়ে গেল হাল ছাড়তে নারাজ। তাদের একটাই জেদ, আমরাই সবচেয়ে ভালো ফু দিতে পারি। তাদের এই জেদ দেখে সবারই হাসি পেত। তবে কেবল এই দুজনেই নয়, আরও একজন ছিল যাকে আমরা চশমা পরা মেয়েটি বলে ডাকব। সে এমনভাবে ফু দিল যে সবার চোখ কপালে। এরপর ছেলেটি তাদের হাতে তুলে দিল প্লাস্টিকের বোতল। শর্ত ছিল, বোতলটা টেনে সম্পূর্ণ ভর্তি করতে হবে। সবাই প্রাণপণে চেষ্টা করল, কিন্তু কারোরই সাধ্য হলো না। কেবল সেই চশমা পরা মেয়েটি অবিশ্বাস্যভাবে বোতলটা সম্পূর্ণভাবে টেনে ভর্তি করে ফেলল। আসলে এরা ছিল একদল অদ্ভুত আর অলস শিক্ষার্থী। ক্লাস শিক্ষকও তাদের প্রতি কোনো আশা রাখতেন না। তিনি ক্লাসে এসে বোর্ডের দিকে মুখ করে থাকতেন, যেন পেছনে তাকানোর প্রয়োজনই নেই। আর শিক্ষার্থীরা, তাদের তো নিজেদের আলাদা জগৎ। কেউ মেকআপে ব্যস্ত, কেউ খেতে খেতে ডায়েট করছে, আবার কেউ হাই তুলে ঘুমাচ্ছে। এক কথায় চূড়ান্ত বিশৃঙ্খলা। হঠাৎ করেই জানালার বাইরে থেকে ভেসে এলো এক কোলাহল। বেসবল দলের আজকের খেলা, আর ব্যান্ড দল তাদের সমর্থন জানাতে যাচ্ছে। আমাদের গল্পে এই মুহূর্তে যার চোখ দ্রুত নড়াচড়া করছিল, সে হলো জিয়াওলিং। ক্লাসে বসে এসব দেখে তার মাথায় ঝট করে একটা বুদ্ধি চলে এলো। ক্লাস ফাঁকি দেওয়ার দারুণ সুযোগ। শিক্ষার্থীরা তো ক্লাস ফাঁকি দিতে চাই, আর ক্লাস শিক্ষকও বা কেন ছুটি নেবেন না। তাই দুপক্ষই একমত হলো। মেয়েরা উত্তেজিত হয়ে ট্রেনে চড়ে বসল। তাদের কাঁধে ছিল খাবার বাক্স পৌঁছে দেবার এক দারুণ গুরুত্বপূর্ণ দায়িত্ব। পথে বিরক্তিকর সময় কাটাচ্ছিল যখন, জিওনিং একটা খাবারের বাক্স খুলল। ভিতরের খাবার দেখেই তার মুখে লালা এসে গেল। এতগুলো খাবারের বাক্স, একটা কম হলে কি আর হবে। কিন্তু সে এক কামড় দিতে না দিতেই তার সঙ্গীরা ঝাঁপিয়ে পড়ল, আর দেখতে দেখতে সব খাবার শেষ। পেট ভরে খাওয়ার পর সবাই অজান্তেই ঘুমিয়ে পড়ল। ট্রেন স্টেশনে থামল, কিন্তু তাদের হুঁশ নেই। ট্রেনের দরজা বন্ধ হতেই সবাই জেগে উঠল। পরের স্টেশনটি ছিল জনশূন্য। আশেপাশে কোনো যানবাহনও নেই। এখন তাদের একটাই উপায়, রেল লাইন ধরে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে। রোদ ঝলমল করছে, গরম আবহাওয়া। এমন কষ্ট করার চেয়ে ক্লাসে বসে বিরক্তিকর লেকচার শোনাও ভালো ছিল। এই কথাটাই তখন তাদের মনে হচ্ছিল। হঠাৎ করেই মেয়েরা আতঙ্কিত হয়ে পেছনের দিকে তাকালো। প্রায় মরতে মরতে বেঁচে গেল তারা। শরীরে কাদা লেগেছিল, আর একটা খাবারের বাক্সও পড়ে গিয়েছিল। জিওলিং দ্রুত নিচু হয়ে বাক্সটা তুলতে গেল। সে খেয়ালও করে না যে সেটা খাবারের বাক্স নয়, একটা পাথর। এই ছোট্ট ঘটনাটাই তাদের মনোযোগের অভাব আর দায়িত্বহীনতা স্পষ্ট করে তুলছিল। ভাগ্যবশত তারা খেলা শেষ হবার আগেই মাঠে পৌঁছতে পারল। ক্ষুধার্ত ব্যান্ড দলের সদস্যরা খাবারগুলো যেন এক নিমেষেই সাবার করে ফেলল। খাবার খেতে খেতে একজন একটা আশ্চর্যজনক জিনিস খুঁজে পেল, যা দেখে তার চোখ কপালে। মেয়েরা যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন খাবার না পাওয়া তাকখিয়াং তাদের পথ আটকালো। জিয়াওলিং যতই অস্বীকার করুক না কেন, তার ঠোঁটের কোণে লেগে থাকা ভাতের কণা তাকে ধরিয়ে দিল। এই পরিস্থিতিতে তাকখিয়াংকে নিজের টাকায় দুপুরের খাবার কিনতে হলো। কিন্তু এই ঘটনাটাই তাকে একটা বিপদ থেকে রক্ষা করল। কারণ ততক্ষণে জানা গেল, সরবরাহ করা সমস্ত খাবার নষ্ট হয়ে গিয়েছিল। খাবার খেয়ে সবাই বমি করতে শুরু করলো আর অসুস্থ হয়ে পড়ল। অল্পের জন্য সবাই প্রাণে বেঁচে গেল। অন্যদিকে বেসবল দল জিতে গেল। 1 সপ্তাহ পর তাদের ফাইনাল খেলা। স্কুল তাদের সমর্থন জানাতে একটা অস্থায়ী ব্যান্ড দল গঠনের নির্দেশ দিল। বেঁচে থাকা তাকখিয়াং এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা নিল। কিন্তু খুবই কম লোক নাম লেখাতে এলো। যারা এসেছিল তারাও ছিল বাইরের লোক। 2 জন যন্ত্রবাদক মেয়ে এসেছিল ঠিকই, কিন্তু ব্যান্ড দলে গিটার আর বেসের কোনো প্রয়োজন ছিল না। হতাশ হয়ে তাকখিয়াং সেই মূল অপরাধীদের দলটাকে দেখল, আর হঠাৎ করেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মেয়েদের সরাসরি হুমকি দিল, হয় ব্যান্ড দলে যোগ দাও, নয়তো সে খাবার চুরি আর দেরিতে পৌঁছানোর কারণে খাবার নষ্ট করার অভিযোগ জানাবে। মেয়েরা নিশ্চিতভাবেই রাজি হবে না, এমনটাই ভেবেছিল তাকখিয়াং। ঠিক তখনই ক্লাস শিক্ষক তাদের দ্রুত ক্লাসে ঢুকার জন্য তাগাদা দিলেন। আর তখনই জিয়াওলিংয়ের মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল। ব্যান্ড দলে যোগ দিলে ক্লাস ফাঁকি দেবার একটা বৈধ কারণ পাওয়া যাবে। একদল মেয়ে একসাথে ক্লাস শিক্ষকের কাছে আবেদন জানালো এবং সফলভাবে ব্যান্ড দলে যোগ দিল। কিন্তু এটা ছিল যেন নেকড়েকে বাড়িতে ডেকে আনার মতো। মেয়েরা অনুশীলনে মোটেও আগ্রহী ছিল না।
তারা এটাকে পুরোপুরি একটা মুক্ত বাজারে পরিণত করেছিল, আর বিভিন্ন বাদ্যযন্ত্র তাদের খেলার সামগ্রী হয়ে উঠেছিল। একদিন বেসবল দলের সুদর্শন লোকটি পরিদর্শনে এলো। ঘরে ঢুকেই সে তাক্ষিয়াংকে উপহাস করে বলল, তুমি কোথা থেকে এইসব হাঁস মুরগি নিয়ে এসেছ? যদি কোনো উপায় না থাকে তাহলে আমাদের চিয়ার লিডার না হলেও চলবে। এই কথাটা যেন উল্টো ফল দিল। অপমানিত হয়ে সবাই যেন এক হঠাৎ জেগে উঠল। তারা কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিল, কিন্তু লোকসংখ্যা কম হওয়ায় একটা পূর্ণাঙ্গ ব্যান্ড দল গঠন করা যাচ্ছিল না। তাক্ষিয়াং এবার ভিন্ন পথে হাঁটল। সে একটা জ্যাজ ব্যান্ড দল গঠন করার পরিকল্পনা করল। এছাড়াও অস্থির প্রকৃতির মেয়েগুলো জ্যাজ সঙ্গীতের স্টাইলের সাথে মানানসই ছিল, কিন্তু সমস্যা হলো সবাই শূন্য থেকে শুরু করছিল। এমনকি বাদ্যযন্ত্র বাজানোও একটা বড় সমস্যা ছিল। তাই শুরুতে যা ঘটল, তাক্ষিয়াং তাদের ফুসফুসের ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি চেষ্টা করল। শুধু তাই নয়, প্রতিদিন প্রখর রোদে তাদের দৌড়াতে হতো। মেয়েরা এমন কঠোর প্রশিক্ষণ সহ্য করতে পারছিল না। ধীরে ধীরে তারা পিছিয়ে পড়তে শুরু করল। সুযোগ পেলেই ফাঁকি দিতে চাইত। তাক্ষিয়াং কি আর চুপ করে বসে থাকার পাত্র? সে তাদের স্ন্যাক্স জব্দ করত আর বকাঝকা করত। কিন্তু জিয়াওলিং মনে করত এতে কোনো লাভ নেই। বাজাতে না পারলে বাজানো যাবে না। তবে এর বিরোধিতা করল একজন। সবচেয়ে পরিশ্রমী চশমা পরা মেয়েটি অবশেষে একটা শব্দ তৈরি করতে পারল তার যন্ত্র থেকে। এই বয়সের মানুষের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। তারা ভয় পায় যে কেউ তাদের অক্ষম বলবে, আর তারা অন্যের চেয়ে নিজেকে দুর্বল মানতে রাজি নয়। সেই চশমা পরা মেয়েটির সাফল্য দেখে বাকিদের মনেও জেদ চাপল। মাত্র এক বিকেলে সবাই তাদের যন্ত্র থেকে শব্দ তৈরি করতে পারল। যারা কঠোর পরিশ্রম করে তারা সব সময় এক ধাপে গিয়ে থাকে। চশমা পরা মেয়েটি ইতিমধ্যে দোরে মি পা সোলাসিদো বাজাতে পারছিল। তার এই অগ্রগতি দেখে সবাই কঠোর অনুশীলন শুরু করল। দেখতে দেখতেই তারা মৌলিক বাজানোর কৌশলগুলো আয়ত্ত করল এবং কিছু সহজ সুর বাজাতে পারল। ধীরে ধীরে জ্যাজ সঙ্গীতের প্রতি তাদের গভীর আগ্রহ তৈরি হলো। এক সময়কার সেই অলস আর অমনোযোগী মেয়েগুলোই যেন এবার সুরের জাদুতে বুঁদ হয়ে গেল। যখন সবকিছু ঠিকঠাক চলছিল, যখন তাদের আত্মবিশ্বাস বাড়ছিল, তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ব্যান্ড দলের আসল সদস্যরা হঠাৎই সুস্থ হয়ে ফিরে এলো। তাই অনিয়মিত এই দলটিকে নিয়মিত দলের জন্য জায়গা ছেড়ে দিতে হলো। এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেয়েরা দ্রুত নিজেদের জন্য একটা অজুহাত খুঁজে নিল। সবাই উদাসীনভাবে তাদের হাতে থাকা বাদ্যযন্ত্রগুলো ফিরিয়ে দিল, কিন্তু তাদের মুখে ছিল গভীর অনিচ্ছা। আর চশমা পরা মেয়েটি, সে কোনোভাবেই যন্ত্রটা ছাড়তে রাজি হচ্ছিল না। তার চোখ মুখে স্পষ্ট কষ্ট আর জেদ। এখন তারা বাইরে হয়তো যতটা শক্ত দেখাচ্ছে, ভেতরে ততটাই কাঁদছে। কারণ তারা এত বড় হওয়ার পর কোনো কাজই এতটা মন দিয়ে করেনি। আর এমন বড় ধরনের অপমানও তাদের জীবনে আগে কখনো হয়নি। এই প্রথম তারা কোনো কিছুতে নিজেদের সঁপে দিয়েছিল, আর সেটার ফল হলো এমন কঠিন প্রত্যাখ্যান। গত কয়েকদিনে জিয়াওলিংয়ের হৃদয়ে কষ্ট আর হতাশা যেন জোয়ারের মতো ছড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী তার রং হারিয়ে ফেলেছে। ক্লাসের ফাঁকে সে ঘুরতে ঘুরতে অজান্তেই সঙ্গীত কক্ষে চলে এলো। সেখানে থাকা মহিলা শিক্ষিকা তাকে জিজ্ঞাসা করলেন সে ব্যান্ড দলে যোগ দিতে চায় কিনা। কিন্তু জিয়াওলিং তখনও জেদিভাবে বলল, আমি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম। তার মুখে ছিল এক মিশ্র অনুভূতি, জেদ, অভিমান আর লুকানো ইচ্ছা। বেসবল খেলার দিন এসে গেল। জিয়াওলিং একা মাঠে খেলা দেখতে গিয়েছিল, কিন্তু তার চোখ সবসময় স্ট্যান্ডে থাকা ব্যান্ড দলের দিকেই ছিল। অল্প সময়ের মধ্যেই তার আরো দুই বোন, মানে বন্ধুদের বোঝাচ্ছে, চলে এলো। তাদের মুখেও ছিল একই রকম শূন্যতা। আমরা একসাথে ছিলাম। এই কথাটাই যেন তাদের ফেলে আসার সময়ের স্মৃতিচারণা করছিল, যেখানে তারা সবাই একসাথে একটা লক্ষ্য পূরণ করার চেষ্টা করছিল। প্রবীণদের একটা প্রবাদ আছে, মন যেখানে নেই সেখানে ব্যর্থতা নিশ্চিত। আর সত্যি হলো, আসল ব্যান্ড দলটির মনে হয় সেই জেদ বা ইচ্ছাশক্তি ছিল না। খেলোয়াড় মাঠে একটা শক্তিশালী বল মারল, পরের মুহূর্তে খেলা শেষ হওয়ার পর তারা আবার বেকার হয়ে পড়ল। মোটা মেয়েটি ডায়েটের পথে আরও এগিয়ে গেল। দিনে 3 বালতি আইসক্রিম খেতে লাগলো। তার এই আচরণ দেখে বোঝা যাচ্ছিল যে সে তার হতাশা ভোলার জন্য খাবারেই আশ্রয় নিয়েছে। মনে হচ্ছে মানুষের রুচি সত্যিই ভিন্ন। মোটা মেয়েটি যতই মোটা হোক না কেন, কিছু ছেলে তার দিকে তাকাতো। মানুষের সৌন্দর্যের ধারণা যে কতটা বৈচিত্র্যময়, এটাই তার প্রমাণ। অন্যদিকে জিয়াওলিং একটি বাদ্যযন্ত্রের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় থেমে গেল। দোকানের শোকেসে সাজানো স্যাক্সোফোনটি দেখে তার চোখ আটকে গেল। কিন্তু 3 লক্ষেরও বেশি মূল্যের কারণে তার কোনো কল্পনা করার সুযোগ ছিল না।
দোকানের মালিকনি তাকে উল্টো দিকের পুরনো যন্ত্রের দোকানটি দেখিয়ে দিল, কিন্তু সেখানেও একটা মরিচারাচা স্যাক্সোফোনের দাম ছিল 30,000-এরও বেশি। তার স্বপ্ন যেন প্রতি পদে পদে হোঁচট খাচ্ছিল। বাড়ি ফিরে সে মায়ের কাছে তার ইচ্ছার কথা জানালো, কিন্তু মা বললেন যে সে আবারও 3 মিনিটের আবেগ দেখাচ্ছে, আর তাই তহবিল সহায়তা দিতে স্পষ্টভাবে অস্বীকার করলেন। মায়ের কথায় হতাশা হলেও জিয়াওলিং হাল ছাড়ার মেয়ে ছিল না, তাই সে কোনো দ্বিধা না করে তার ছোট বোনের গেম কনসোল আর কম্পিউটার চুরি করে নিল, কারণ একটাই, সেই টাকা দিয়ে তার স্বপ্নের পেছনে ইনভেস্ট করবে। এই পুরনো স্যাক্সোফোনটি স্বপ্নেও ভাবিনি যে তার জীবনে সে আবার কাজ করতে পারবে, কিন্তু যেমন তার দাম তেমনই তার গুণগত মান। নতুন মালিকের কাছে এসে সে যেন কাজে নামার আগেই ধর্মঘট শুরু করতে চাইল। ভাগ্য ভালো, স্যাক্সোফোনের কোনো গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। কিছুক্ষণ হাতড়ে ঘষা মাজা করে কোনো মতে যন্ত্রটা কাজ চালানোর মতো হলো। নির্জন এক খোলা মাঠে কোনো মানুষজন নেই, তাই জিয়াওলিং সুর বা তালের পরোয়া না করে নিজের খুশি মতো বাজাতে লাগলো। কিন্তু অপ্রত্যাশিতভাবে নদীর ওপার থেকে ভেসে এলো পিয়ানোর মিষ্টি সুর, একদম তার স্যাক্সোফোনের সুরের সাথে তাল মিলিয়ে। আওয়াজ অনুসরণ করে সে দেখল এ তো স্বয়ং তাক্ষিয়ং। বোঝা গেল পিয়ানো বাজানোই তার আসল শখ ছিল, কিন্তু ব্যান্ড দলের শিক্ষক তাকে বড় ড্রাম বাজাতে বাধ্য করায় সে গোপনে এই নির্জন স্থানে এসে অনুশীলন করত। এভাবেই তারা দুজন নদীর 2 তীরে দাঁড়িয়ে রইল। কোনো কথা হলো না তাদের মধ্যে, কেবল স্যাক্সোফোনের গভীর সুর আর পিয়ানোর সুর গ্রীষ্মের নরম বাতাসের সাথে একে অপরের সাথে মিশে গেল। এক অদ্ভুত বন্ধন তৈরি হলো সেই সুরের মধ্যে দিয়ে। পরের দিন স্কুলে এসে জিয়াওলিং আর তাক্ষিয়ং সবাইকে জড়ো করে একটি জ্যাজ ব্যান্ড দল গঠনের প্রস্তুতি নিল। কিন্তু সবাই তো আর জিয়াওলিংয়ের মতো বাড়ি থেকে কম্পিউটার চুরি করে বিক্রি করার সাহস করত না, তাই সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো কিভাবে টাকা জোগাড় করা যায়। অবশেষে সিদ্ধান্ত হলো প্রতিদিন স্কুল ছুটির পর সুপারমার্কেটে খণ্ডকালীন কাজ করবে। কেউ খাবারের দাম লাগাতো, কেউ প্লেট হাতে নিয়ে ওয়াইন পরিবেশন করত, আবার কেউ খাবার হাতে নিয়ে গ্রাহকদের স্বাদ নিতে বলতো। তবে সামনে এত লোকের দরকার ছিল না, তাই বেশিরভাগকেই গুদামে জিনিসপত্র সরানোর কাজে লাগানো হয়েছিল। কাজটা করতে গিয়ে তাদের মনে হচ্ছিল যেন কোথাও একটা অদ্ভুত কিছু ঘটছে। আর যখন লিফটের দরজা আবার খুলল, তখন যেন তারা আর নিজেদের ধরে রাখতে পারল না। হয়তো মডেলরা ক্লান্ত হয়ে পড়েছিল, না, জিনিসপত্র সরাতে সরাতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তারা তখন হলে গিয়ে খাবার খেতে শুরু করলো। জিয়াওলিং হাত নেড়ে ওয়াইন পরিবেশনকারী চশমা পরা মেয়েটিকে ডাকলো আর বলল যে মাংসের সাথে 1 গ্লাস সোজা ওয়াইন খেতেই হবে। কিন্তু চশমা পরা মেয়েটি তার গ্লাস ভর্তি করতে না করতেই দোকানের ম্যানেজার তাদের খুঁজতে চলে এলো। জিয়াওলিং দ্রুত ব্যাখ্যা করল যে সে কিভাবে ডাম্পলিং আরও সুস্বাদুভাবে ভাজা যায় তা নিয়ে গবেষণা করছিল, কিন্তু ম্যানেজার তাকে ঘটনাস্থলেই এটি প্রদর্শন করতে বললেন, আর ফলাফল ছিল মর্মান্তিক। জিয়াওলিংয়ের ডাম্পলিং ভাজার কৌশল ম্যানেজারকে মোটেই প্রভাবিত করতে পারল না। এই ঘটনার পর সবাই কেবল তাদের মজুরিই হারালো না, বরং দলগতভাবে বরখাস্তও হলো। নতুন গঠিত ছোট দলটিও এর ফলে বিভক্ত হয়ে পড়ল। বেশিরভাগই হাল ছেড়ে দিল, কিন্তু জিয়াওলিং সহ কয়েকজন এখনও তাদের স্বপ্ন আঁকড়ে ধরে রইল। তাদের চোখে তখনও স্বপ্ন বাঁচিয়ে রাখার এক অদম্য জেদ। এরপর চশমা পরা মেয়েটি টাকা উপার্জনের একটি নতুন উপায় বের করল, তার দাদার পাহাড়ে মাশরুম সংগ্রহ। গল্প করতে গিয়ে জানা গেল চশমা পরা মেয়েটির তথাকথিত দাদা আসলে তার মায়ের বন্ধুর আত্মীয়ের বড় চাচা, অর্থাৎ সম্পর্কটা ছিল খুবই দূরের। ঠিক তখনই বন্দুক হাতে কয়েকজন বনরক্ষী টহল দিতে এলো। তাদের দেখে কয়েকজন দ্রুত পালিয়ে গেল, কিন্তু বনরক্ষীদের দৃষ্টিসীমা থেকে বের হতেই 3 দিন ধরে ক্ষুধার্ত একটি বুনো শূকর তাদের লক্ষ্য করল। তাদের দিকে ধেয়ে এলো সেই ক্ষুধার্ত বুনো শূকর। চরম টানাটানির পর বুনো শূকরটি মাংসল মোটা মেয়েটিকে লক্ষ্য করল। মোটা মেয়েটির সুপ্ত ক্ষমতা যেন মুহূর্তেই জাগ্রত হলো। সে 4 হাত পায়ে একটি বড় গাছে উঠে পড়ল, কিন্তু হঠাৎ গাছ থেকে পড়ে যাওয়ার সময় সে ঠিক বুনো শূকরের মাথায় পড়ল। বুনো শূকরের খুলকি ভেঙে গেল, আর সেখানেই তার জীবনের শেষ হলো। তারা যা কল্পনাও করেনি তা হলো এই বুনো শূকরটিই ছিল ফসলের ক্ষতি করার মূল কারণ। বনরক্ষীরা 3 দিন ধরে তাকে ধরতে চেষ্টা করেও সফল হয়নি, আর এই কয়েকজন অপ্রত্যাশিতভাবে নায়ক হয়ে উঠল আর 1 লক্ষ ইয়েন পুরস্কার পেল। পুরস্কারের টাকা দিয়ে তারা 1 সেট পুরনো বাদ্যযন্ত্র কিনল। বাজাতে গেলেই ভেঙে যাওয়া ট্রাম্পেট, টানা না যাওয়া ট্রম্বন
এবং ইঁদুরে কাটা ড্রাম সেট। গিটার বাজানো হট গার্ল গ্রুপটি দুজন যন্ত্র মেরামতিকারী ছেলের সাথে পরিচিত ছিল। তারা আশা করেছিল যে তারা যন্ত্রগুলো মেরামত করতে সাহায্য করবে, কিন্তু এই দুজন ছেলে মনে হয় প্রেমিক ছিল। তারা সরাসরি হট গার্ল গ্রুপের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করলো, আর ভালোবাসার গভীরে গরম অশ্রু ঝরালো, যা দেখে সবার গা শিউরে উঠল। এক অদ্ভুত রোম্যান্টিক দৃশ্য। তবে যাই হোক, এই দুই ভাই কিছুটা কাজের ছিল। অনেক চেষ্টার পর তারা পুরনো বাদ্যযন্ত্রগুলোকে নতুন প্রাণ দিল, কিন্তু অনুশীলন করার জন্য নতুন একটি সমস্যা দেখা দিল। অন্যরা সুন্দর মিউজিক তৈরি করত, আর তারা করত কোলাহল। এই কোলাহলের জ্বালায় বাসিন্দারা অস্থির হয়ে উঠল। তাই কয়েকজন একটি কারাওকে বারে একটি রুম ভাড়া নিল। কারাওকে বারের মালিক তাদের অন্যদের বিরক্ত করার জন্য অপছন্দ করল, কিন্তু একজন মধ্যবয়সী মানুষ যেন একটি রত্ন খুঁজে পেল। সে তাদের নিজের সুপারমার্কেটের সামনে বাজানোর জন্য আমন্ত্রণ জানালো। ফলাফল আবার হাসির উদ্রেবল হলো। চশমা পরা মেয়েটি চশমা ছাড়া অন্ধ ছিল। তার হাতে থাকা ট্রম্বনটি অনবরত ফামনে জিয়াওলিংয়ের দিকে যাচ্ছিল, আর কেউ কেউ বড় হাওয়ায় তাদের মনকে কুড়িয়ে নিয়ে গেল। তাই তারা বাধ্য হয়ে এলোমেলোভাবে বাজাতে লাগলো। এমনিতেই কম সংখ্যক গ্রাহক আরও আগ্রহ হারিয়ে ফেলল, আর সুপারমার্কেট থেকে দূরে সরে গেল। মালিকের ব্যবসার অবস্থা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। দূরে একজন অস্পষ্ট চেহারার বৃদ্ধ লোক হঠাৎ চিৎকার করে বলল, জ্যাজ সঙ্গীত এভাবে হয় না। সবাই ভাবল যে তারা একজন জ্ঞানী ব্যক্তির দেখা পেয়েছে, কিন্তু লোকটি দ্রুত পালিয়ে গেল। কয়েকজন যেন জীবন রক্ষাকারী খড়কুটো ধরার মতো তার পিছু ধাওয়া করল। তাকে তার বাড়িতে অনুসরণ করলো। জানালা দিয়ে ঘরের ধূলিময় পরিবেশ দেখে তাদের অনুমান আরও নিশ্চিত হলো যে এই বৃদ্ধ লোকটি অবশ্যই একজন জ্যাজ সঙ্গীতের ওস্তাদ। তবে তারা স্বপ্নেও ভাবেনি যে এই জ্ঞানী ব্যক্তিটি তাদের নিজেদের ক্লাস শিক্ষক একদিকে তাদের জ্যাজ সঙ্গীতের সম্মান নষ্ট করার জন্য তিরস্কার করছিলেন, অন্যদিকে নিজের বিভিন্ন সংগ্রহ দেখাচ্ছিলেন। আর যখন জিয়াওলিং স্যাক্সোফোনটি হাতে নিল, তখন তার ভিতর থেকে জ্যাজ সঙ্গীতের একটি প্রাথমিক বই পড়ে গেল। তখনই রহস্য ফাঁস হলো। আসলে শিক্ষকও কেবল একজন প্রবীণ জ্যাজ সঙ্গীত প্রেমী ছিলেন, কোনো মাস্টার ছিলেন না। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তাকে অভিনয় চালিয়ে যেতে হলো। শিক্ষার্থীদের সামনে অপমানিত না হওয়ার জন্য সে গোপনে প্রশিক্ষণে ভর্তি হলো। তারপর মনোযোগ দিয়ে নোট করলো এবং বাড়ি ফিরে প্রশিক্ষণ ক্লাসে যা শিখেছিল তা শিক্ষার্থীদের শেখাতে লাগলো। একজন নতুন শিক্ষক যারা এখনো শুরু করেনি এমন শিক্ষার্থীদের শেখাচ্ছিল। ফলাফল সহজেই অনুমান করা যায়। তারা কখনোই জ্যাজ সঙ্গীতের দোদুল্যমান ছন্দ খুঁজে পাচ্ছিল না। কিন্তু এই দিন রাস্তা পার হওয়ার সময় চশমা পরা মেয়েটি সিগন্যাল লাইটের টিকটিক শব্দ শুনে হঠাৎ একটা অনুপ্রেরণা পেল এবং বিভিন্ন দৃশ্যে জ্যাজ সঙ্গীতের মূল নীতি উপলব্ধি করল। জ্যাজ সঙ্গীত পুরোপুরি নির্দিষ্ট সুরের উপর নির্ভরশীল নয়, এর সারমর্ম হল তাৎক্ষণিক পরিবেশনা। এমনকি যদি একজন বাদকের উচ্চস্তরের বাজানোর দক্ষতা না থাকে, তবুও যদি সে দোদুল্যমান ছন্দে তার আবেগ পুরোপুরি প্রকাশ করতে পারে, তবে সে সঙ্গীতে একটি অনন্য প্রাণ দিতে পারে। এই উপলব্ধি তাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ল, আর শীঘ্রই তাদের স্তরে দ্রুত উন্নতি ঘটল। যারা দাঁড়িয়ে দেখছিল তাদের সংখ্যাও বাড়তে লাগলো, আর আগে যে সতীর্থরা দল ছেড়ে চলে গিয়েছিল তারাও আকৃষ্ট হলো। জিয়াওলিং সহ অন্যদের প্রাণবন্ত দেখে তারা তাদের ব্র্যান্ডেড ব্যাগ বিক্রি করে এক সেট নতুন বাদ্যযন্ত্র কিনল এবং আবার ব্যান্ডে ফিরে এলো। এইভাবেই সুইং গার্লস আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। সময় দ্রুত শীতকালে চলে এলো। জিয়াওলিং হাতে একটি লিফলেট নিয়ে উত্তেজিতভাবে বরফের উপর দৌড়ে যাচ্ছিল। জানা গেল একটি শহরে একটি সঙ্গীত উৎসব আয়োজিত হবে এবং সুইং গার্লসও মঞ্চে উঠতে চেয়েছিল। এই ধারণাটি ক্লাস শিক্ষকের কাছ থেকে দারুণ উৎসাহ পেল। এরপর তারা একটি ভিডিও রেকর্ড করে আবেদন করার প্রস্তুতি নিল। শিক্ষক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব জিয়াওলিংয়ের উপর দিলেন, কিন্তু 15 দিন পার হয়ে গেলেও কোনো খবর পাওয়া যায়নি। সে ভিডিওটি পাঠাতেই ভুলে গিয়েছিল। যদিও সে সময় মতো ভিডিও টেপটি পাঠিয়েছিল, কিন্তু এই সঙ্গীত উৎসবে এত বেশি ব্যান্ড দল আবেদন করেছিল যে কমিটি আবেদনক্রম অনুসারে নির্বাচন করল, আর সুইং গার্লস বাদ পড়ে গেল। অন্যদিকে কিছুই না জানা সতীর্থরা ইতিমধ্যেই তাদের পারফরমেন্সের পোশাক প্রস্তুত করে রেখেছিল। সবার প্রত্যাশিত চেহারা দেখে জিয়াওলিংয়ের সত্যি কথা বলার সাহস হচ্ছিল না। এইভাবেই সে বিভ্রান্ত অবস্থায় ট্রেনে চড়ে বসল। যাত্রাপথে সে তাকশিয়ংকে এই ঘটনা জানালো। এরপর তাকশিয়ং সবাইকে জানালো। সবার চোখে তখন হতাশা আর বিষণ্ণতা। শনির দশা যেন কাটছিল না। প্রবল তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন আর এগোতে পারছিল না। কামরার ভেতর হঠাৎ এক গভীর নীরবতা নেমে এলো। কিন্তু তারা যেন ভুলেই গেছিল এই অপ্রত্যাশিত জ্যাজ ব্যান্ড দলটির শুরুর উদ্দেশ্য বড় হলঘরে পারফর্ম করা বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছিল না, বরং ছিল কেবল নিছকই ভালোবাসা আর শখ। চশমা পরা মেয়েটি সেখানেই নাচ শুরু করলো। হঠাৎ ট্রম্বন বাজাতে লাগলো। ট্রাম্পের বাজানোর মেয়েটি তার পিছু নিল।
সবাই হাতে বাদ্যযন্ত্র তুলে নিল আর একসাথে বাজাতে লাগলো এমন এক খুশির গান যা সময় বা স্থানের পরোয়া করে না। তাদের এই স্বতঃস্ফূর্ত সঙ্গীত যাত্রীরা উপভোগ করতে লাগলো। ঠিক তখনই তাকসিয়ং হঠাৎ স্কুলের ব্যান্ড দলের বিশেষ বাসটি দেখতে পেল। দেখা গেল তারা তাদের তুলে নিতেই এসেছিল। আসলে আবহাওয়ার কারণে একটি দল শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে সরে গিয়েছিল, কিন্তু তাদের পারফরম্যান্সের পোশাক আবার ট্রেনেই ফেলে এসেছিল। এই সুযোগই ছিল সুইং গার্লসের জন্য এক দারুণ প্ল্যাটফর্ম। এই সঙ্গীত উৎসবে মূলত ব্যান্ড দলগুলিই অংশ নিচ্ছিল। তারা সবাই একই রকম পোশাক পরেছিল এবং গম্ভীর আর আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, যেন কোনো পবিত্র অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আর যখন শেষ দলটির পারফরমেন্স শেষ হলো, সুইং গার্লস তখনও আসেনি, এমনকি কিছু দর্শকও চলে যেতে শুরু করেছিল। উপস্থাপক তখন দুঃখের সাথে ঘোষণা করতে বাধ্য হলেন, পরের দলটি সুইং গার্লস দুঃখজনকভাবে আসতে পারেনি। তাদের ক্লান্ত চেহারার জন্য সাথে সাথেই চারিদিকে চাপা গুঞ্জন শুরু হলো। আর মেয়েগুলো এই প্রথম এত মানুষের সামনে পারফর্ম করছিল, তাই নার্ভাস হয়ে ভুল করছিল। পারফরম্যান্স শুরু হওয়ার পরও তারা পুরোপুরি খুলতে পারছিল না, যতক্ষণ না তারা স্টেজের নিচে তাদের ক্লাস শিক্ষককে কন্ডাক্টরের লাঠি হাতে দেখতে পেল। সাথে সাথেই তাদের মনে সাহস ফিরে এলো। প্রথমে ধীর গতিতে বাজানো সঙ্গীত হঠাৎ যেন প্রচণ্ড গতি পেল। এক প্রচণ্ড স্রোতের মতো পুরো হলঘরকে গ্রাস পড়ল। দর্শকরা নিজের অজান্তেই হাততালি দিতে শুরু করলো, আর সেই খুশির ছন্দে নেচে উঠল। হাততালি আর উল্লাসের শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠল। অনুপ্রাণিত হয়ে মেয়েগুলো নিজেদের সম্পূর্ণ উজাড় করে দিল, তাদের যৌবনের আবেগ আর প্রাণবন্ততা ফুটিয়ে তুলল। পারফরম্যান্স শেষে মঞ্চের দর্শকরা একসাথে সেই দুর্দান্ত জ্যাজ পারফরম্যান্স উপভোগ করল। তাদের এই অবিস্মরণীয় পারফরম্যান্স যেন শুধু একটি সঙ্গীত উৎসবের মুহূর্ত ছিল না, ছিল একটি দল অপদার্থ মেয়েদের জীবনে নতুন করে জেগে ওঠার গল্প। বন্ধুরা, তোমরা দেখলে তো এই মেয়েগুলোর গল্প, যারা শুরু করেছিল শুধুমাত্র ক্লাস ফাঁকি দেওয়ার অজুহাতে, যাদের শিক্ষকও একসময় আশা ঠেড়ে দিয়েছিলেন, কিন্তু জীবনের পথে অপ্রত্যাশিতভাবে তারা খুঁজে পেল এক নতুন সুর, জ্যাজ সঙ্গীতের সুর। তাদের পথটা কি সহজ ছিল? একদমই না। বুনো শোয়ারের তাড়া থেকে শুরু করে টাকা জোগাড় করার জন্য কঠোর পরিশ্রম, বাদ্যযন্ত্রের ত্রুটি, এমনকি প্রতিযোগিতা থেকে বাদ পড়া, প্রতিটি মুহূর্তে তাদের সামনে ছিল বাঁধা। কিন্তু তারা হার মানেনি। তাদের জেদ, তাদের ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাসী তাদের সাফল্যের মূল চাবিকাঠি। তুমি হয়তো ভাবছো যে আমার তো এখন আর সেই বয়স নেই যে নতুন কিছু শুরু করব, কিন্তু বিশ্বাস করো, তোমার ভেতরের সেই হারিয়ে যাওয়া আনন্দকে খুঁজে বের করার ক্ষমতা তোমার এখনও আছে। নিজেদের পুরনো একঘেয়ে সুরের পাতা ছিঁড়ে ফেলো, জ্যাজ সঙ্গীতের মতো স্বতঃস্ফূর্ত হও, ছন্দময় হও। দেখবে আনন্দ তখন জীবনের প্রতিটি ফাটক থেকে উপচে পড়বে, আর তোমার জীবনও এক নতুন সুরে ভরে উঠবে। তাহলে আর দেরি কেন? এখনই তোমার ভেতরে সেই সুইং গার্লস বা সুইং বয়ের ঘুম ভাঙাও। আর যদি এই গল্পটা তোমার মনে একটুও দাগ কেটে থাকে, তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। জীবনকে জ্যাজের ছন্দে বাঁচতে শেখো, আর দেখবে প্রতিটি দিনই এক নতুন উৎসব।